দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তম সপ্তাহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্ট আনসার দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি জেনে নিই, তারপর আমরা অ্যান্সারে চলে আসবো। সপ্তম সপ্তাহের আইসিটি 2022 সালের পরীক্ষার্থীরা, তোমাদের বর্তমান যে দশম শ্রেণীতে আছে, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটির বিষয়গুলো হচ্ছে 154। অ্যাসাইনমেন্ট নং 1। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, আমি একটু জুম করে দেখার চেষ্টা করি যে অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা আমাদের জীবনকে করেছে গতিময়। নিজের সহ পরিবারের সদস্যদের বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা গ্রহণের আলোকে একটি রিপোর্ট প্রণয়ন। অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এখানে নির্দেশনা দেওয়া আছে অনলাইন ভিত্তিক সেবার ধারণা। 2 ই গভর্নেন্সের গুরুত্ব ব্যাখ্যা। 3 পরিবারের সদস্যদের ই সেবা গ্রহণের সুযোগসমূহ উল্লেখ করে বর্ণনা। 4 কোভিডকালে তুমি অনলাইন সেবা নিয়ে কীভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ তার বর্ণনা। অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এখানে নির্দেশনা তো এটা দেওয়া আছে। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নিই। শ্রেণী দশম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রযুক্তিটি লিখে নিই ভুলে, তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে। অ্যাসাইনমেন্ট নং 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে অনলাইন ভিত্তিক সেবার ধারণা। আবার বলে দিচ্ছি, শিরোনামটি হবে অনলাইন ভিত্তিক সেবার ধারণা। চলো আমরা অ্যান্সারে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল অনলাইন ভিত্তিক সেবার ধারণা। 1 অনলাইন ভিত্তিক সেবার ধারণা। 1 লিখবে। তো ই সার্ভিস এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক সার্ভিস। আর সার্ভিস বিভিন্ন অনলাইন সেবাকে বোঝায়। ইন্টারনেট অনলাইনে যে সেবা পাবেন তাই হচ্ছে ই সার্ভিস বা ইলেকট্রনিক সেবা। যেমন সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা সময়ে সময়ে দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত, কিংবা কোনো জমি দলিলের নকল সরবরাহ করা। ডিজিটাল পদ্ধতি চালুর পূর্বে এই সকল সেবার ক্ষেত্রে সেবাগ্রহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হতো, কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবাগ্রহীতা নিজ বাড়িতে বসে মোবাইল ফোনে বা ইন্টারনেটে একই সেবা গ্রহণ করতে পারে। উদাহরণ হিসাবে, ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহের কথা বিবেচনা করা যায়। কিছুদিন পূর্বেও এই টিকিট সংগ্রহের জন্য যাত্রী নিজে অথবা তার কোনো লোকের ঢাকা কমলাপুর রেল স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হতো। এই পদ্ধতি এখনও বহাল আছে, তবে এর পাশাপাশি এখন যে কেউ অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারে। অনলাইনে টিকিটের মূল্য পরিশোধ করা যায়। এভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি ই সার্ভিস বা ই সেবা নাম হিসেবে চিহ্নিত করা যায়। 2 নম্বর প্রশ্ন ছিল ই গভর্নেন্সের গুরুত্ব ব্যাখ্যা। আমরা 2 লিখবো ই গভর্নেন্সের গুরুত্ব। গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা। ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর ফলে নাগরিকের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে এবং দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক হয়। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। অতীতে এমন একটা সময় ছিল যখন পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করা ছিল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকের জন্য এক বিড়ম্বনার ব্যাপার। বিশেষ করে প্রধান শহর থেকে দূরবর্তী গ্রামে অবস্থানরতদের পক্ষে এটি ছিল দুষ্কর। মাত্র 2 দশক আগেও এসএসসি বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিন পরেও অনেকে তাদের ফলাফল জানতে পারত না। কিন্তু বর্তমানে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেট এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফলাফল জানা যায়। ফলে ফলাফল জানার যে বিড়ম্বনা ছিল সেটার অবসান হয়েছে। শিক্ষাক্ষেত্রে ই গভর্নেন্সের আরও একটি উদাহরণ হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনের আবেদন করার সুবিধা। উদাহরণ হিসাবে বলা যায়, পূর্বের যশোর জেলায় একজন শিক্ষার্থী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক হলে তাকে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হতো। এজন্য নিজে অথবা প্রতিনিধিকে সিলেট গিয়ে একবার ভর্তির আবেদনপত্র সংগ্রহ এবং পরে আবার আবেদনপত্র জমা দিতে হতো। বর্তমানে মোবাইল ফোনেই এই আবেদন করা যায়। ফলে ভর্তি ইচ্ছুকদের ভর্তির আবেদন ফর্ম জোগাড় ও জমা দেওয়ার জন্য শহরে ঘুরতে হয় না। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাচ্ছে এবং অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন জমা নেওয়া হচ্ছে এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে, কম খরচে এবং ঝামেলাবিহীনভাবে পাওয়ার জন্য চালু হয়েছে জেলা ই সেবা কেন্দ্র। এর ফলে আগে যেখানে কোনো সেবা পেতে 2 থেকে 3 সপ্তাহ লাগতো, সেটি এখন মাত্র 2 থেকে 5 দিনে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, তথ্য ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে 80 থেকে 90% সময় কম লাগছে। সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দলিল, পর্চা প্রভৃতির নকল প্রদানের সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। নাগরিক যন্ত্রণার একটি উদাহরণ হলো পরিষেবা সমূহের বিল পরিশোধ।
বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি বিল পরিশোধের গতানুগতিক পদ্ধতি খুবই সময় সাপেক্ষ এবং যন্ত্রণাদায়ক। কোনো কোনো ক্ষেত্রে একটি সম্পূর্ণ কর্মময় দিন বিদ্যুৎ বিল পরিশোধেই নাগরিককে ব্যয় করতে হয়, কিন্তু বর্তমানে মোবাইল ফোন কিংবা অনলাইনে বিল পরিশোধ করা যায়। কেবল বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল এখন অনলাইনে ও মোবাইলে পরিশোধ করা যায়। ই গভর্নেন্স এর মূল বিষয় হলো নাগরিকের জীবনমান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। ই গভর্নেন্সের মাধ্যমে কোনো কার্যক্রম 365 দিনে 24 ঘন্টায় করা সম্ভব, যেমন এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা ইত্যাদি। ফলে নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে। অন্যদিকে ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, কর্মীদের দক্ষতাও বেড়েছে, ফলে দ্রুত সেবা প্রদান সম্ভব হচ্ছে। 3 নম্বর প্রশ্ন ছিল যে পরিবারের সদস্যদের ই সেবা গ্রহণের সুযোগ সুবিধা সমূহ উল্লেখ করে বর্ণনা। আমরা 3 লিখে এভাবে লিখব যে পরিবারের সদস্যদের ই সেবা গ্রহণের সুযোগ সুবিধা সমূহ নিম্নে বর্ণনা করা হলো। 1. ই-4G, এটি দেশের প্রথম দিকের ই সেবা সমূহের একটি। দেশের 15টি চিনি কল রয়েছে। সকল আখ চাষি এখন SMS এর মাধ্যমে 4G তথ্য পাচ্ছে। 4G হচ্ছে চিনি কল সমূহে কখনো আখ সরবরাহ করতে হবে, কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটি অনুমতিপত্র। SMS এর মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিকভাবে 4G তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে। পাশাপাশি সময় মতো আখের সরবরাহ নিশ্চিত হওয়ায় চিনি কলের উৎপাদন বেড়েছে। 2. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, EMTS। বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায়। 3. ই-পর্চা সেবা। বর্তমানে দেশের সকল জমির রেকর্ড এর অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়। এটিকে বলা হয় ই-পর্চা। পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীগণ বড় বড় রেকর্ড বই থেকে তথ্যসমূহ পূর্ব নির্ধারিত ছকে পূরণ করে আবেদনকারীকে সরবরাহ করতেন। এই জন্য আবেদনকারীকে যেমন সরাসরি উপস্থিত হতে হবে, তেমনি সংশ্লিষ্ট দপ্তরে কর্মীরাও গতানুগতিক পদ্ধতিতে পর্চা তৈরি করতেন। বর্তমানে এটি ই সেবার আওতায় আসাতে আবেদনকারী দেশ বিদেশের যে কোনো স্থান থেকে নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করতে পারে। 4. ই স্বাস্থ্য সেবা। বিভিন্ন সরকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র হবে, এটা টাইপিং এবং একটু মিস্টেক হয়েছে। সরকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ঠিক করে দিচ্ছে এখানে। সরকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এজন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। দেশের যে কোনো নাগরিক এভাবে যে কোনো চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। এর মাধ্যমে রোগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছেন। 5. রেলওয়ে ই-টিকেটিং ও মোবাইল টিকেটিং। বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তঃনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনেও ক্রয় করা যায়, আবার অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ফলে নিজের সুবিধা মতো সময়ে রেল স্টেশন না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকিট সংগ্রহ সম্ভব হচ্ছে। মোবাইল ফোন বা অনলাইনে টিকিট সংগ্রহ করা হলে ট্রেন ছাড়ার অল্প সময় পূর্বে হবে, এখানে এটা টাইপিং মিস্টেক আছে, অল্প সময় পূর্বে যাত্রীকে স্টেশনে যেতে হয় এবং মোবাইল ফোন বা অনলাইনে প্রাপ্ত গোপন নাম্বার প্রদর্শন করে সেখানে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রার টিকিট সংগ্রহ করে নিতে হয়। 4 নম্বর প্রশ্ন ছিল যে কোভিড কালে তুমি অনলাইন সেবা নিয়ে কিভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ তার বর্ণনা। তাহলে 4 লিখে এভাবে লিখব, কোভিড কালে আমি অনলাইন সেবা নিয়ে যেভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছি। বিশ্বজুড়ে এখন বড় আতঙ্কের নাম কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাস। আমরা এমন একটা সময় পার করছি যখন বাংলাদেশে প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। অন্য সবকিছুর মতো স্থবির হয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। লাখ লাখ শিক্ষার্থী ঘরবন্দি হয়ে দিন গুনছেন এক অজানা ভবিষ্যতে। এই মুহূর্তে দেশব্যাপী ডিজিটাল ব্যবস্থার প্রয়োগ এবং প্রয়োজনীয়তা ও আমরা বিশেষভাবে উপলব্ধি করতে পারছি, প্রয়োজনীয়তাও একসাথেই হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার চিন্তার ফসল ডিজিটাল বাংলাদেশের সুযোগ ব্যবহার করে এখন প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল শিক্ষা পৌঁছে যাচ্ছে। বিশেষ করে এই দুর্যোগ মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে শিক্ষার প্রধান মাধ্যম। বৈশ্বিক প্রেক্ষাপটে অনলাইন শিক্ষা বা ই-লার্নিং এখন বেশ প্রয়োজনীয় বটে। এই শিক্ষা ব্যবস্থাটি স্মার্টফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে শিক্ষা গ্রহণ করা যায়। একটি স্মার্টফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে শিক্ষা গ্রহণ করা যায়। ই-লার্নিং এর 80% বেশি পাঠ কার্যক্রম ইন্টারনেট নির্ভর।
এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং ব্যবহার করে অনলাইন শিক্ষাকে আরও কমিউনিকেটিভ করা যাচ্ছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় 50 থেকে 60 জনের ক্লাসে প্রতি ছাত্রকে ধরে ধরে শিক্ষককে দেখিয়ে দেওয়া সম্ভব হয় না। ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যথোপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে পারলে এটা বেশ উপকারী হবে। এই করোনা সংকটে আমাদের শিক্ষার্থীদের শিক্ষার সাথে যুক্ত রাখতে এবং মানসিক সাপোর্টের জন্য অনলাইন ক্লাস হতে পারে একটি কার্যকর পদ্ধতি। এই ছিল তোমাদের 2022 সালের আইসিটি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। এটি সকল বিভাগের শিক্ষার্থীদের করতে হবে। খুব শীঘ্রই বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।